জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তাদেরকে আজকে আমি 10টা টপিক দেবো সাধারণ জ্ঞানের মধ্যে। এই 10টা টপিক থেকে তোমাদের 100% প্রশ্ন হবে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে তোমাদের যে সাধারণ জ্ঞান অংশ থেকে তোমাদের যে হচ্ছে মোট 40টা প্রশ্ন হবে। এই 40টার মধ্যে আমি যে এখানে তোমাদের 10টা টপিক দেখাবো, এই 10টা টপিক থেকে আমি তোমাদের এইটুক সিউরিটি দিচ্ছি যে এইখান থেকে তুমি হচ্ছে 15 থেকে 20টা প্রশ্ন এখান থেকে কমন পাবে, ঠিক আছে। আর তোমরা হয়তো অনেকে জানো যে জাহাঙ্গীরনগরের যে সাধারণ জ্ঞানের বিষয়টা এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। এটা অন্য বিশ্ববিদ্যালয়ের মতো না, এখানে হচ্ছে সাবজেক্টিভ জিকে থেকে প্রশ্ন হয় বা বিভাগ সংশ্লিষ্ট জিকে থেকে, মানে সাধারণ জ্ঞানের মধ্যে তোমার জাহাঙ্গীরনগর ইউনিটে যে ডিপার্টমেন্ট গুলো আছে ওই ডিপার্টমেন্ট সংক্রান্ত এখানে হচ্ছে প্রশ্ন হয়ে থাকে। তো এখানে আমি তোমাদের হচ্ছে মোট 10টা টপিক এখানে দিয়েছি। শুধু এই 10টা টপিক দেখলেই হবে না, এই 10টা টপিক থেকে তোমার কোন কোন অংশগুলো পড়তে হবে সেটা হচ্ছে আমি তোমাদের এখানে জানিয়ে দেবো একদম ইন ডিটেলসে। এই টপিকগুলো তুমি যদি শেষ করতে পারো তাহলে তোমার জিকের মধ্যে 35 to 40% এখানে কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের 1 নাম্বার যে টপিক সেটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। এটা তোমার দেখতে হবে, প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে তোমার হচ্ছে জনপদ এবং বিভিন্ন বংশ, প্লাস এখানে আমি তোমাদের দুইটা টপিক আরো অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে এই সুলতানি আমল, তারপর হচ্ছে তোমাদের মুঘল, হ্যাঁ, মুঘল আমল। এই দুইটা হচ্ছে তুমি এখানে অ্যাড করে নাও, সুলতানি প্লাস হচ্ছে মুঘল আমল, এই দুইটা হচ্ছে তুমি এখানে অ্যাড করো। তো এখানে তাহলে আমাদের প্রথম যে টপিকটা আমি তোমাদের দেখালাম প্রাচীন ইতিহাস, এখান থেকে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তুমি 3টা মতো প্রশ্ন পাবে, অন্তত 2টা প্রশ্ন পাবে এখান থেকে, ঠিক আছে। প্রাচীন জনপদ তোমরা জানো, প্রাচীন জনপদের ক্লাস আমাদের ইতিমধ্যে এখানে দেয়া আছে। তারপর প্রাচীন বিভিন্ন বংশ দ্বারা যে এই অঞ্চল শাসন হয়েছে এটাও কিন্তু আমাদের এখানে দেয়া আছে। আর এখানে তোমাদের একটা কথা বলছি, জাহাঙ্গীরনগরের যে প্রশ্নগুলো হবে ইউনিটে সেগুলো কিন্তু অনেক ডিপ প্রশ্ন হবে, ঠিক আছে। তো তুমি যদি ওই ঝাপসা ঝাপসা বা হচ্ছে উপরের কিছু হচ্ছে মানে প্রশ্ন কিছু দেখে যাও যে ওইখান থেকে তুমি কোন পাবে, এরকম না, তোমার এখানে প্রাচীন ইতিহাস বা জনপদের মধ্যে আরো ডিপলি সব বিষয়গুলো তোমার জানতে হবে, ঠিক আছে। তো এটা গেল আমাদের 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে তোমাদের হচ্ছে ব্রিটিশ শাসন আমল, এটা তোমার দেখা লাগবে। এখন ব্রিটিশ শাসন আমলের মধ্যে কোন কোন জিনিসগুলো তোমার হচ্ছে দেখতে হবে। তো তোমরা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেছো ইতিমধ্যে, তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিটের জিকে প্রশ্ন প্যাটার্নটা বুঝো তারা জানো যে এখানে যে বিভাগ সংশ্লিষ্ট যে বিষয়টা আছে ওইখান থেকে প্রশ্ন করে। তো এখানে যে আইন ও বিচার নামক যে একটা ডিপার্টমেন্ট নতুন করে ইউনিটে যুক্ত করা হয়েছে, তো এখানে কিন্তু আইন ও বিচার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। কিন্তু এখন তোমরা অনেকেই বুঝতে পারছো না যে এই আইন ও বিচারের মধ্যে থেকে তোমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে, ঠিক আছে। তোমাদের তো এখানে আমি নিজে আইনের স্টুডেন্ট, তো আমরা যে আইনগুলো পড়ি যেমন হচ্ছে সংবিধানের বিভিন্ন সেকশন পড়া লাগে, তারপর হচ্ছে দণ্ডবিধি, তারপর হচ্ছে ফৌজদারি, দেওয়ানি কার্যবিধি, তারপর সম্পত্তি হস্তান্তর আইন, এইগুলো তো তোমার লাগবে না। তোমাদের আইনের মধ্যে লাগবে হচ্ছে বিভিন্ন যে আইন যে তৈরি হয়েছে, আইনের সংস্কার যেগুলো আছে এইগুলো হচ্ছে তোমার হচ্ছে এখানে জানতে হবে। তো এখানে ব্রিটিশ শাসন আমলের মধ্যে তোমাদের কি কি দেখতে হবে, ব্রিটিশ শাসন আমলের মধ্যে থেকে আমাদের যে আইনগুলো যে তৈরি হয়েছে, হ্যাঁ, কোন সালে কোন আইনগুলো তৈরি করেছে এবং এই আইনটা তৈরি করার সময় গভর্নর কে ছিল, এগুলো হচ্ছে তোমার জানতে হবে, ঠিক আছে। যেমন আমাদের হচ্ছে ব্রিটিশ শাসনামল যখন থেকে শুরু হয় ওইটার পরে মানে প্রথমে তো হচ্ছে ওই কোম্পানি শাসন করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে যে রানীর শাসন যে শুরু হয়, তো এই সালগুলো তোমার হচ্ছে জানতে হবে। তো আমি এখানে তোমাদের দুই একটা সালের কথা মেনশন করছি, এগুলো তোমরা জানবে। যেমন 1765 সালে যে গ্র্যান্ড দা দিওয়ানি বা হচ্ছে এখানে যে দিওয়ানি লাভ করে, তো এটা হয়তো তোমরা জানো যে ওই দিল্লির দ্বিতীয় শাহ আলমের কাছে থেকে হচ্ছে এখানে দিওয়ানি লাভ করা হয়। তখন কিন্তু একটা দ্বৈত শাসন কিন্তু হয়, হ্যাঁ, কোম্পানি কিন্তু এখান থেকে বিভিন্ন খাজনা আদায় করতো, বিনিময়ে দিল্লির যে সম্রাট ছিল দ্বিতীয় শাহ আলম তাকে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ খাজনা প্রদান করতো, এবং বাংলার যিনি হচ্ছে নবাব ছিল বা শাসক ছিল তাকে হচ্ছে এখানে নির্দিষ্ট পরিমাণ একটা খাজনা এখানে পরিশোধ করতো। তারপরে যেমন 1773 সাল, তো এগুলা কিন্তু আমি তোমাদের যেগুলো বলছি, হ্যাঁ, এগুলো থেকে সরাসরি কমন পাবে, আমি কিন্তু তোমাদের মন গড়া কোনো কথা বলছি না। তোমাদের এগুলো তৈরি করতে আমার ব্যাপক পরিমাণে হচ্ছে অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে, প্রচুর অ্যানালাইসিস করে কিন্তু সেটার উপর বেস করে কিন্তু আমি এগুলো দেখাচ্ছি। ইভেন আমি নিজেও কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিটে 14 বা 14তম ছিলাম। তো আমার এখানে ভালো ধারণা আছে যে এখানে তোমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে, ঠিক আছে। যেমন এই যে 1773 সালে একটা আইন হয় সেটার নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট, ঠিক আছে। তো রেগুলেটিং অ্যাক্ট হচ্ছে তখন ভারতবর্ষে হচ্ছে অনেক ধরনের মানে খারাপ অবস্থা চলতেছিল, তখন আসলে এই রেগুলেটিং অ্যাক্ট দ্বারা হচ্ছে কিভাবে ভারত চলবে এই সংক্রান্ত হচ্ছে একটা আইন তৈরি করা হয়েছিল। তারপর যেমন হচ্ছে আমাদের আমরা যারা পৌরনীতি পড়েছি তারা জানি যে আমাদের হচ্ছে 10 সালা বন্দোবস্ত হয়েছে। 10 সালা মানে হচ্ছে 10 বছর সংক্রান্ত, ঠিক আছে, 10 বছরের উপরে বেস করে, যেমন 10 বছরে হচ্ছে এখানে জমিদারদের হচ্ছে জমিদারি দেওয়া হবে, বিনিময়ে হচ্ছে তারা এখানে খাজনা আদায় করবে এরকম ব্রিটিশরা। তারপর হচ্ছে 100 বন্দোবস্ত হয়, 100 বন্দোবস্ত।
ঠিক আছে। দেন আমাদের হচ্ছে পাঁচশোনা বন্দোবস্ত হয়। তো এইগুলা হচ্ছে তোমার এখানে দেখা লাগবে যে এগুলা কে করেছে। যেমন এই যে এখানে 1793 সালে যে চিরস্থায়ী বন্দোবস্ত হয় বা এটাকে বলা হয় যে পার্মানেন্ট, এটাকে বলা হয় হচ্ছে, আচ্ছা বানানটা ভুল হয়ে গেল, আবার লিখছি, সরি। এটাকে বলা হয় যে পার্মানেন্ট সেটেলমেন্ট। আর এইটা, এই আইনটা কে করেছে আমি তোমাদের একটু প্রশ্ন করলাম, এটা একটু অ্যান্সার করো তো। এই আইনটা হচ্ছে 1793 সালের এবং এটা করে হচ্ছে লর্ড কর্নওয়ালিস। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার দেখা লাগবে। তারপর এই পার্মানেন্ট সেটেলমেন্ট বা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত কিভাবে রূপ নিল, এই 10 সনা বন্দোবস্ত থেকে কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্তে কিন্তু ট্রান্সফার হয়েছে। তো এই জিনিসগুলো তোমার দেখা লাগবে। তারপর আমাদের যে যেমন বিধবা বিবাহ, তারপর হচ্ছে যে রাজা রামমোহন রায় যে সংস্কারগুলো করেছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এগুলো তোমাদের দেখতে হবে। আইনের মধ্যে তোমাদের এগুলো থেকেই প্রশ্ন হবে। তো এখান থেকে দেখা যায় যে তোমাদের হচ্ছে এখান থেকে একটা থেকে দুইটার মতো এখানে প্রশ্ন আসবে, এগুলো তোমার দেখবে। তারপর হচ্ছে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য ঘটনা, এইটা তোমার হচ্ছে দেখতে হবে। এখন তোমরা অনেকে আমাকে জানাও যে হচ্ছে আমরা যে এখানে দেখি যে সি ইউনিটের মধ্যে নতুন করে একটা ডিপার্টমেন্ট যুক্ত হয়েছে, সেটার নাম হচ্ছে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি। এখানে আমরা কি পড়বো, এখানে কোন জায়গা থেকে প্রশ্ন হবে? তো বাংলা সাহিত্যের যে বিভিন্ন পর্যায়গুলো আছে, যেমন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আছে, বাংলার প্রথম সার্থক নাটক, সার্থক হচ্ছে উপন্যাস, হ্যাঁ। তারপর হচ্ছে যেমন কাজী নজরুল ইসলামের হচ্ছে উল্লেখযোগ্য মানে কিছু তোমার লেখালেখি, রবীন্দ্রনাথের, বঙ্কিমচন্দ্রের। তো এইগুলো তোমরা দেখবা। এখান থেকে হচ্ছে আমার মনে হয় তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতিতে তোমরা এই জায়গা থেকে কোন পাবে। এখান থেকে তোমরা হচ্ছে দুইটার মতো প্রশ্ন পাবে, আমি যেটা দেখালাম। তারপর হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম, এখান থেকে তোমরা হচ্ছে এক থেকে দুইটা প্রশ্ন পাবে। তোমরা জানো যে জাহাঙ্গীরনগর সি ইউনিটে হচ্ছে সাংবাদিকতা নামক হচ্ছে একটা ডিপার্টমেন্ট আছে, ওইখানে হচ্ছে এই সাংবাদিকতা সংক্রান্ত বা সংবাদ সংক্রান্ত কিন্তু তোমাদের এখানে প্রশ্ন হবে। তো এখানে সংবাদ মাধ্যম মানে হচ্ছে যেমন বাংলাদেশের সংবাদ সংস্থা কোনগুলো, তারপর হচ্ছে আল জাজিরা কোন দেশে, তারপর হচ্ছে এনা কোন দেশে, তারপর হচ্ছে তোমার কি বলে সিএনএন, তারপর রয়টার্স, এগুলো তোমাদের একটু দেখতে হবে। তারপর রিসেন্ট যদি কোনো ঘটনার মাধ্যমে এই সংবাদ মাধ্যমগুলা বা হচ্ছে কোনো পত্রিকা, এগুলো যদি কোনো উল্লেখযোগ্য ঘটনার যদি সাক্ষী হয়ে থাকে, এই জিনিসগুলো তোমার দেখতে হবে। তারপর এই সব যে সংবাদ মাধ্যম আছে, জাহাঙ্গীরনগর ইউনিটে কিন্তু নর্মালি সাম্প্রতিক থেকে প্রশ্ন হয় না, কিন্তু এখানে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু তোমাদের সাম্প্রতিক আসতে পারে। কিভাবে? ধরো একটা কোনো সংবাদ মাধ্যমের মধ্যে উল্লেখযোগ্য কেউ ঘটনা ঘটাই দিছে, সে কোনো ধরো হচ্ছে কোনো জার্নালিস্ট বা হচ্ছে সংবাদ মাধ্যমের সাথে জড়িত, কিন্তু রিসেন্টলি কোনো একটা বড় ধরনের কোনো একটা ঘটনা ঘটাইছে, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এটা গেল। দেন তোমাদের হচ্ছে আর একটা জিনিস, যেমন এইটা হচ্ছে আইনের মধ্যে, সেটা হচ্ছে মানে এই যে আইন ও বিচারের কথা যেটা বলছিলাম, ওইটা থেকে তোমাদের এখানে বাংলাদেশের আইন শাসন ও বিচার ব্যবস্থা সম্পর্কে তোমাদের জানতে হবে। যেমন আমাদের সংবিধানের যে 22 নাম্বার আর্টিকেল আছে বা 22 নাম্বার যে অনুচ্ছেদ, এখানে কিন্তু বলা আছে যে আমাদের যে হচ্ছে জুডিশিয়ারি, সেটা কিন্তু শাসন ব্যবস্থা থেকে আলাদা করা হয়েছে। যদিও সংবিধানে স্থান আছে, কিন্তু বাস্তবে এই জিনিসটা নেই। তো 2007 সালে হচ্ছে বিচার বিভাগ হচ্ছে আলাদা হয়, কোন মামলার মাধ্যমে আলাদা হয় আমি এগুলো তোমাদের লিখেও দিচ্ছে। এগুলো নর্মালি তোমরা বইয়ের মধ্যে পাবে না, কিন্তু আমি যেহেতু ল পড়ছি তো এগুলো মানে আমার জানা আছে। এবং তোমাদের মানে একটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু বর্তমানে জাহাঙ্গীরনগর সিনেটের জন্য একটা রানিং কোর্স আছে। তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর সিনেটের জন্য আমাদের 10 তারিখ থেকে হচ্ছে একটা মডেল টেস্ট শুরু হবে। তো এই বিষয়ে আমি তোমাদের একটু পরে ধারণা দেবো। এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স থেকেও কিন্তু তোমরা এগুলো দেখে নিতে পারবে, তারপর কমেন্ট থেকেও তোমরা হচ্ছে এগুলো দেখতে পারবে। যেমন আমি তোমাদের যেটা বলছিলাম যে আমাদের এখানে সংবিধানের যে 22 নাম্বার অনুচ্ছেদ আছে, এখানে বলা আছে যে হচ্ছে বিচার বিভাগ হচ্ছে আলাদা হবে শাসক বিভাগ থেকে। তো এটা আসলে কোন মামলার মাধ্যমে হয়? একটা সংস্কার যদি হয়, সেই সংস্কারের পেছনে কিন্তু একটা মামলা থাকে, কেস থাকে। তো এই মামলার নাম হচ্ছে মাজদার হোসেন মামলা। ঠিক আছে, তো এইগুলা তোমার হচ্ছে জানতে হবে। যেমন এই মাজদার হোসেন একজন জেলা জজ ছিলেন। তো তার মতো আরো মানে অনেকজন, মানে 400-র উপরে বিচারক মিলে তারা কিন্তু একটা মামলা করেছিল। ওই মামলার উপরে কিন্তু বেস করে হচ্ছে এই বিচার বিভাগটা হচ্ছে এই শাসন বিভাগ থেকে আলাদা হয়। আর তোমরা যারা ল পড়তে চাও, তোমরা হয়তো অনেকে জানো যে আমাদের বিসিএস যেরকম অনেক বড় একটা চাকরির পরীক্ষা, অনুরূপ ভাবে হচ্ছে লয়ের স্টুডেন্টের জন্য আর একটা পরীক্ষা আছে, সেটার নাম হচ্ছে বিজেএস। এটা ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস। তো এখান থেকে হচ্ছে যারা সহকারী জজ হয় তাদের হচ্ছে এখানে নিয়োগ দেওয়া হয়। আর একটা সময় মানে 2007 সালের আগে হচ্ছে এই সহকারী জজ কিন্তু এই বিসিএস এর মাধ্যমে কিন্তু নিয়োগ পেত। আর এখন নিয়োগ পায় আলাদা ভাবে, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ভাবে হচ্ছে এখন নিয়োগ পায়। যেমন বর্তমানে হচ্ছে 17তম জুডিশিয়ারি হচ্ছে চলবে। তো এটা হয়তো তোমরা বুঝতে পেরেছো। তো বাংলাদেশের শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এগুলো তোমাদের দেখতে হবে। যেমন আইন বিভাগের মধ্যে কারা আছে, শাসন বিভাগের মধ্যে কারা আছে, তারপর হচ্ছে বিচার বিভাগে কারা থাকে, যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারা কিন্তু শাসন বিভাগে। আইন বিভাগে কারা আছে, যেমন তোমার এখানে যারা সংসদ সদস্য, তো তারাও প্রকৃতপক্ষে কিন্তু ধরতে গেলে তারাও শাসন বিভাগের মধ্যে পড়ে।
কারণ বাংলাদেশের আইন বিভাগে যারা থাকে, শাসন বিভাগে ধরতে গেলে ওই তারাই থাকে। আর এখানে মন্ত্রী যারা থাকে, মন্ত্রীরাও কিন্তু এখানে শাসন বিভাগের মধ্যে। তারপর হচ্ছে আইন প্রণয়ন করে বাংলাদেশের কোন সংস্থা, সেটা কি হবে? সংবিধান। তো দুঃখিত, সংসদ, সরি। আর সংসদের ইংলিশ কি তোমরা এগুলো দেখে নিবা। তারপর হচ্ছে আইন প্রণয়নকে ইংলিশে কি বলে? এটাকে বলে হচ্ছে লেজিসলেচার, ঠিক আছে, লেজিসলেশন বলে। তো এগুলো তোমরা হচ্ছে একটু দেখে নিবা। তারপর তোমাদের আরো একটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে বিচারক, যারা হচ্ছে বিচারক থাকে তারা কিন্তু কোনো আইন প্রণয়ন করতে পারে না, আইন প্রণয়ন করে সংসদ। কিন্তু বিচারকরা যদি কখনো একটা মামলা যখন নিষ্পত্তি করবে, তখন যদি দেখে যে বাংলাদেশে প্রচলিত যে আইনগুলো আছে ওইগুলো দিয়ে মানে সম্পূর্ণভাবে একটা রায় দেওয়া যাচ্ছে না, তখন সে হচ্ছে একটা ওই আইনের সাথে সঙ্গতি রেখে সে হচ্ছে একটা করতে পারে, একটা নতুন আইন তৈরি করতে পারে। সেই আইনের নাম হচ্ছে, এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে প্রিসিডেন্ট। তো এগুলা থেকে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন হতে পারে, ঠিক আছে। এটার নাম হচ্ছে প্রিসিডেন্ট এবং এটাকে বাংলায় বলা হয় হচ্ছে নজির। তো এই জিনিসগুলা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে, এগুলো তোমরা একটু ধারণা নিয়ে নিবে। তো এটা গেল। তারপর হচ্ছে আমাদের দেখতে হবে হচ্ছে প্রাচীন সভ্যতা। আমি এই যে এখানে তোমাদের যে টপিক গুলো দেখাচ্ছি, এই টপিক গুলার প্রত্যেকটার উপরে আমি তোমাদের ক্লাস নেবো, যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। একটু যদি দ্রুত জানাও তাহলে দ্রুতই তোমাদের হচ্ছে ক্লাসগুলো নেবো। দেন প্রাচীন সভ্যতা, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে, যেমন হচ্ছে মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া। মেসোপটেমিয়ার মধ্যে হচ্ছে আমাদের 4টা ভাগ আছে, এগুলো তোমাদের দেখতে হবে, এখান থেকে তোমাদের প্রশ্ন হবে। সভ্যতার মধ্যে তারা কিভাবে কৃষি কাজ করতো বা জীবিকা নির্বাহ করতো, কোন নদীর তীরে হচ্ছে এই সভ্যতা গড়ে উঠেছে, রাজা কে ছিলেন, এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। তারপর তাদের উল্লেখযোগ্য অবদান বা আবিষ্কার, তো এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। তো এগুলো হয়তো তোমরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে আমাদের 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, এগুলো তোমাদের সাথে আলোচনা করবো। আমি তোমাদের একটু ছোট্ট করে আমাদের যে কোর্সের কথা বলছিলাম এটা একটু তোমাকে ধারণা দিচ্ছি। যেমন এখানে আমাদের 2টা কোর্সের কথা এখানে বলা আছে, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমি জাস্ট তোমাদের 1 মিনিটে এগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে আমাদের প্রথমে যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর সিউনিটের জন্য একটা মডেল টেস্টের ব্যাচ। তো আমি তোমাদের একটা মানে চ্যালেঞ্জ করে বলছি, আমার এই জাহাঙ্গীরনগর সিউনিটের মডেল টেস্ট ব্যাচ এবার একটা মানে উল্লেখযোগ্য একটা অবদান রাখবে। আমি এটা মানে আমি অবদান রাখবো তোমাদের এই ব্যাচের মধ্যে। মানে তোমাদের এমন কিছু দেওয়া হবে এখানে প্রশ্নের মধ্যে, তোমরা এগুলো থেকে জাহাঙ্গীরনগরে অবশ্যই হচ্ছে এখান থেকে তোমরা ভালো একটা সাপোর্ট পাবে, ঠিক আছে। এখানে তোমরা হচ্ছে 20 সেট পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিতে পারবে। আর এটা কিন্তু বাংলা, তারপর হচ্ছে ইংলিশ এবং জিকে, 3টার উপরে কিন্তু তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। এখানে তোমরা পরীক্ষা প্রথমত তোমরা হচ্ছে এখানে ওয়েবসাইট থেকে তুমি পরীক্ষা দিতে পারবে, দেন আমাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর পিডিএফ পাবে। তো এখানে তোমাদের হচ্ছে প্লাস পয়েন্ট হচ্ছে 2টা। তারপর হচ্ছে ইংরেজি সাহিত্যর শীট পাবে, জানো যে জাহাঙ্গীরনগর সিউনিটি ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন হয়। তারপর জিকে, যে আমাদের যে জিকে, এই জিকে কিন্তু জাহাঙ্গীরনগর সিউনিটে চান্স পাওয়ার জন্য অনেক বড় একটা অবদান রাখে। তো একটা জিকে সম্পূর্ণ দাগানো বইয়ের একটা পিডিএফ তোমাকে দেওয়া হবে, এটা পড়লে তুমি অনেক প্রশ্ন কম পাবে, অনেক প্রশ্ন। তারপর হচ্ছে ইংরেজি মুখস্থ অংশের শীট পাবে তুমি, 3টা লাইভ ক্লাস পাবে। এই লাইভ ক্লাস গুলো আমি নেবো, তোমাদের গাইডলাইন দেবো, প্লাস হচ্ছে তোমাদের আমি ইংলিশ কিছু কিছু জিনিস পড়িয়ে দেবো। এখান থেকে প্রশ্ন পাবে। আর আমাদের ফি হচ্ছে মাত্র 450 টাকা। যদি কেউ ভর্তি হতে চাও এখানে তোমরা হচ্ছে যোগাযোগ করবে। আমাদের ফি আমাদের সার্ভিসের তুলনায় খুবই কম এবং এখানে কেউ হচ্ছে ডিসকাউন্ট চাবে না, আমি এটা তোমাকে আবার হচ্ছে তোমাদের বলছি। আর আমাদের হচ্ছে সিউনিটের জন্য একটা কোর্স রয়েছে, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর সিউনিটের জিকে এবং ইংরেজি কোর্স। এখানে তোমাদের মোট হচ্ছে 35টা ক্লাস হবে, 35টার মধ্যে ইংরেজিতে হচ্ছে 15টা ক্লাস এবং জিকে এর জন্য 20টা ক্লাস পাবে তোমরা, ঠিক আছে। এছাড়া এখানেও কিন্তু তুমি এই জিকে কিন্তু দাগানো বইয়ের একটা পিডিএফ পেয়ে যাবে। আর এখানে আমাদের 1500 টাকা ফি ছিল, কিন্তু বর্তমানে তোমাদের জন্য অফারে হচ্ছে 1000 টাকা ফি। যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তুমি হচ্ছে যোগাযোগ করবে। এছাড়াও কিন্তু আমাদের যে ওই ডেসক্রিপশন বক্স, ওইখান থেকেও কিন্তু তুমি এগুলো দেখতে পারবে। তো আমি আবার হচ্ছে আমাদের পূর্বের আলোচনায় ফিরে আসি। আমি মনে হয় তোমাদের সাথে আলোচনা করেছিলাম প্রাচীন সভ্যতা পর্যন্ত। এখন বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ইতিহাস, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। তো প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোনগুলা, যেমন হচ্ছে ময়নামতি আছে, তারপর হচ্ছে শালবন বিহার, কোট বিহার, ভুসু বিহার, এইগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। যেমন বিহার যেগুলো আছে, ঠিক আছে, এগুলোর মধ্যে কে এটা নির্মাণ করেছেন, এটা কার নাম অনুসারে এটা নির্মাণ করেছেন, ঠিক আছে। এই জিনিসগুলো তোমার দেখতে হবে এবং এটা কোন আমলের, কোন শাসন আমলের নির্মাণ এটা, এগুলা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। তো তার জন্য এই জিনিসগুলা তোমরা হচ্ছে খুব ভালোভাবে শিখে নেবে, ঠিক আছে। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এখান থেকে তোমরা 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। তারপর হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, আইআর যে আছে, আইআর এর মধ্যে হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো দেখতে হবে। আন্তর্জাতিক সংস্থার মধ্যে যেমন জাতিসংঘ আছে, জাতিসংঘের যে অঙ্গ সংগঠন যেগুলো আছে ওইগুলো তোমার দেখতে হবে, ঠিক আছে। তারপর সার্ক, আসিয়ান, এগুলো দেখতে হবে। এই সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোনো কাজ থাকলে সেটা দেখবে এবং এই সংগঠনগুলো কোন উদ্দেশ্যে এখানে হচ্ছে গঠিত হয়েছে এই জিনিসটা তোমার হচ্ছে দেখতে হবে। কিন্তু তোমরা অনেকে এই সংগঠনগুলোর মধ্যে যত দেশ আছে সবগুলো পড়তে চাও, দেশগুলো সবগুলো মনে রাখার প্রয়োজন নেই।
যদি এখানে রিসেন্টলি কোনো দেশ যুক্ত হয়ে থাকে অথবা ওই সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য যদি কোনো দেশ থাকে ওইগুলো দেখলেই হবে। ঠিক আছে, মেইনলি এই সংগঠনগুলো মানে এরকম হতে পারে যে কোন উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে এই সংগঠন, এখান থেকে প্রশ্ন হতে পারে এবং এখানে তোমাদের সাল আসতে পারে। আর রিসেন্টলি যদি এই সংগঠন কোনো অবদান রেখে থাকে ওইখান থেকে প্রশ্ন আসতে পারে। তো এই জিনিসগুলো তোমরা বুঝতে হবে। তারপর হচ্ছে আন্তর্জাতিক চুক্তি, এগুলো তোমরা একটু দেখবে। আন্তর্জাতিক চুক্তি প্লাস হচ্ছে আন্তর্জাতিক বা হচ্ছে আমাদের আন্তর্জাতিক চুক্তির সাথে আমি তোমাদের আরো একটা টপিক দিচ্ছি, এখান থেকে তোমরা প্রশ্ন পেতে পারো। সেটা হচ্ছে উল্লেখযোগ্য যুদ্ধ। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, যেমন হচ্ছে এখানে বদরের যুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এই জিনিসগুলো তোমরা দেখবা। এগুলো থেকে কিন্তু তোমরা 2 থেকে 3 নাম্বার পর্যন্ত কিন্তু প্রশ্ন কমন পেতে পারো। সর্বশেষ হচ্ছে সাংবাদিকতা সম্পর্কিত বিভিন্ন বিষয়, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। যেমন সাংবাদিকতায় সাহসিকতায় কোন পুরস্কার দেওয়া হয়, এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আর এখানে আমি প্রত্যেকটা টপিকের উপরে তোমাদের ক্লাস নিব, যদি তোমরা চাও সেটার জন্য কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে হবে। আর জাহাঙ্গীরনগরের জন্য ইতিমধ্যে কিন্তু আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, তোমাদের জাহাঙ্গীরনগর সি ইউনিটের পূর্ণাঙ্গ সাজেশন, পূর্ণাঙ্গ গাইডলাইন কিন্তু আমি তোমাদের দিয়েছি। তো তোমরা এগুলো দেখতে পারো। আর আমাদের আলোচনা তো আজকে এই পর্যন্তই। আর আমি তোমাদের বলছি আমার পার্সোনাল স্টুডেন্ট জাহাঙ্গীরনগরে লতে আছে, তারপরে হচ্ছে ইকোনমিক্সে আছে, আইবিএ তে আছে, তারপর হচ্ছে ইংলিশে আছে। তো এরকম অনেক ডিপার্টমেন্টে আছে। তো আমাদের সার্ভিসটা জাহাঙ্গীরনগরের জন্য কতটুকু অথেন্টিক, যারা চান্স পেয়েছে তারাই জানে, আর যারা আমাদের স্টুডেন্ট ছিল তারা জানে। আর আমি তোমাদের সবাইকে বলবো যে তুমি চাইলে আমাদের এখানে অ্যাড হতে পারো। আমাদের ফি এখানে অনেক কম, এটা প্রথমত। দ্বিতীয়ত, এখান থেকে তোমরা যে সাপোর্টটা পাবে এটা সবচাইতে অথেন্টিক তোমাদের জন্য হবে, এবং এই সাপোর্ট গুলো তোমার জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার জন্য বা জাহাঙ্গীরনগরে ভালো করার জন্য তোমার বেস্ট একটা সাপোর্টিভ হয়ে থাকবে। তো সবাই ভালো থাকো। আর আমাদের ডেসক্রিপশনে কিন্তু বিবরণ দেওয়া আছে, তোমরা চাইলে ওখানে অ্যাড হতে পারো। মাত্র ফি কিন্তু 500 টাকা এবং 1500 টাকা, 1000 টাকা, দুইটা আলাদা পাবে। তো বিদায় নিচ্ছি আজকে, তোমাদের সাথে পরবর্তী সময় আবার দেখা হবে। বাই।